সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকছি অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটি আমাদের প্রবাসী যারা আছেন তাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে প্রবাসীদের প্যারালাইসিস ও শারীরিক অক্ষমতার সঠিক চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের প্যারালাইসিস ও শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলতে যাচ্ছি আজ আমরা। প্রবাসীরা আসলে কি কারণে মূলত প্যারালাইসিস হয়ে থাকে, কেন তাদের এই সমস্যাটি দেখা দিয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের রেমিটেন্স এর যে উৎস, মোস্ট অফ দ্য উৎস হচ্ছে প্রবাসী। আমাদের প্রবাসী মূলত বেশিরভাগ লোকই কাজে যায়, মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ, আমেরিকা বলেন বা মালয়েশিয়া, আমাদের কমন যে কান্ট্রিগুলোতে যায়। আমি আমার প্র্যাকটিসের ধরেন 15-20 বছর আগে যে রুগীগুলো প্রবাসীদের পেতাম সেটা হচ্ছে ব্যথাজনিত সমস্যা, কিন্তু এখন উল্টো হচ্ছে, ইয়াং রুগী আসতেছে, তারা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত। তো এবং কাজে গিয়ে ওখানে তারা এই সমস্যাটা সবচেয়ে বেশি পড়ছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের প্রবাসীদের স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেস এবং খাদ্যাভ্যাস, এই দুইটা হচ্ছে মূল কারণ। একটা প্রবাসী যখন বিদেশে যায়, সে গিয়ে পারিবারিক বিভিন্ন স্ট্রেসে পড়ে। আমার মনে হয় আমাদের যারা প্রোগ্রামটা দেখছেন, বাংলাদেশে আছেন আত্মীয় স্বজন, যাদের ছেলে মেয়ে বা যারাই বিদেশে আছেন, বাবা মা যারা, তাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে এখন একটা লোক যখন বিদেশে যায় পরিবার ছেড়ে, সে কিন্তু এখানে অনেকগুলা চাপে থাকে। এক হচ্ছে ইকোনমিক্যাল, যে তাকে আর্ন করে টাকা পাঠাতে হবে, সে গিয়ে হয়তো সুইটেবল জবটা সে নাও পেতে পারে, এটা একটা প্রেশার থাকে তার। সেখানে হয়তো ছেলে মেয়ে রেখে যায় বা স্ত্রী রেখে গেল, ওখানে গিয়ে সে তাদের একটা মানসিক চাপ থাকে দূরে থাকার কারণে। তো এগুলো একটা স্ট্রেস। আবার আমাদের যারা দেশে থাকে তারাও কিন্তু তাদেরকে স্ট্রেস দেয় বিভিন্নভাবে। ধরেন পারিবারিক সামান্য ইস্যুতে ফোন দিয়ে বসে, কমন। এটা আমি কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, মানে আমি তো রুগী দেখি। শুধু সামান্য জিনিসে, একটা ব্যক্তিগত কোনো ছোট কাজেও ওই বিদেশে ফোন দিয়ে বসে। ওই লোকটা কিন্তু ওখানে জবে ব্যস্ত, কারণ তার ওই পরিবেশ আর বাংলাদেশের পরিবেশে সে এক না। তখন কিন্তু সে আরেকটা স্ট্রেসে পড়ে, একটা পেরেশানিতে থাকে, অনিদ্রায় ভোগে, তখনই হঠাৎ করে স্ট্রোক করে বসে ইয়াং রুগী। এর মধ্যে তৈরি হয়েছে খাবারের যে প্রবলেমটা, ওখানে তারা প্রসেস ফুড খায়, বেশিরভাগই লাল মাংস, প্রচুর মাংস, রেড মিট খাবারটি এটা আসলে ওখানে। এছাড়া তো খাবারের কোনো আমাদের মতো দেশি মাছ অ্যাভেলেবেল না, দেশি মুরগি বা দেশি খাবার বা আমাদের যে শাকসবজি বা ফ্রেশ খাবারটা তাদের অ্যাভেলেবেল না। তখন তারা ওই খাদ্যাভ্যাসে অভ্যস্ত এবং সচেতনতার অভাব, জানে না যে এটা হয়ে যেতে পারে হুট করে। হয়তো প্রচুর আপনার এই জাতীয় খাবার খাচ্ছে, হুট করে তার হাই কোলেস্টেরলের লেভেল বেড়ে গেল, রক্ত চলাচল নালী ব্লক হয়ে গিয়ে হয়তো স্ট্রোক করে বসে। এটা একেবারেই কমন। হুট করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটি, এখানে বাংলাদেশ নিয়ে তাদের বিভিন্ন পরিবার নিয়ে ডিপ্রেশন, কাজের ডিপ্রেশন, এগুলো একেবারে কমন, মানে আমরা যে রোগীগুলা পাই। এবং আরেকটা হচ্ছে আমরা প্রবাসীদের ইদানিং বিভিন্ন ইনজুরি জনিত প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসে। ধরেন ওখানে গেল কাজের ইনজুরি, হেড ইনজুরি কমন, কাজ করতে গিয়ে আঘাত পেয়েছে মাথায়, লেবার হিসাবে ঘাড়ে ইনজুরি, সার্ভাইকাল কর্ড ইনজুরি, তখন দেখা 4 হাত পা অবশ। ওইখানে তো ধরেন শ্রমিকদের বা যারা প্রবাসী ইন্স্যুরেন্সের ইস্যু থাকে, তখন তারা ট্রিটমেন্ট করে না, আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এই কমন সমস্যা, এক হচ্ছে স্ট্রোক, 2 হচ্ছে ইনজুরিজনিত প্যারালাইসিস। এটা হচ্ছে প্রবাসীদের মূল কারণ, যে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হওয়ার, এটি আমাদের সবচেয়ে বেশি। আচ্ছা, এই যে এই প্রসিডিওরগুলোর কথা বললেন বা কারণগুলোর কথা বললেন, সেগুলো আসলে চিকিৎসা করলে কি ভালো হয়ে থাকে বা তারা কি অক্ষমতার থেকে সক্ষম হতে পারে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই কারণগুলো থেকে বা স্ট্রোক, প্যারালাইসিস বা যে কারণে হোক, এটার চিকিৎসা আসলে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, এবং সারা ওয়ার্ল্ডে তাই করে থাকে। প্রবলেমটা হচ্ছে প্রবাসীরা এই ট্রিটমেন্ট ওখানে পায় না, এবং যখন পাওয়ার কথা তখন পায় না। ধরেন একটা লোক প্রবাসী
সৌদি আরব, স্ট্রোক করে সে হাসপাতালে নিয়ে গেল, তাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করলো, সে হয়তো আইসিইউতে থাকলো, ওইখানে সে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ওভাবে পায় না। তারপরে সে হয়তো ওয়ার্ডে আসলো বা বাসায় চলে গেল, সেখানে সে পক্ষাঘাতগ্রস্ত, তার টেক কেয়ারের লোক নাই, কারণ সে তো একা ওখানে, এবং এই ফিজিওথেরাপির চিকিৎসা অনেক ব্যয়বহুল ওখানে। সো ওইখানে তাদের এই প্রবলেমটা তৈরি হয় যে তাদের মানে সঠিক সময়ে যখন যে ট্রিটমেন্টটা দরকার সেটা তাদের ঘাটতি হয়, ইকোনমিক্যাল প্রবলেম থাকে। কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ এটা তাহলে চিকিৎসা পেলে কি তারা সুস্থ হতো, অবশ্যই অবশ্যই সুস্থ হতো। আমাদের দেশে তো ধরেন যারা স্ট্রোক করে বা পক্ষাঘাতগ্রস্ত হয়, আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, আমাদের আরো গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এবং এই জাতীয় চিকিৎসক ডে বাই ডে বাড়ছে। এবং আমাদের কি এখন আমার মনে হয় না কোনো কুসংস্কার যদি কোনো ফ্যামিলিতে না থাকে কোনো স্ট্রোকের রোগী বাসায় বসে আছে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এখন জনসচেতনতা বাড়ছে, মিডিয়ার কল্যাণ, লেখালেখি, মানুষ জানে যে স্ট্রোক করলে পুনর্বাসন সম্ভব। বা স্ট্রোক রোগী ধরেন আপনার একজন সিনিয়র মানুষ, সে হয়তো কোনো কাজে লাগে না, হ্যাঁ, তার কোনো কাজ নাই, সে বাসায় আছে, স্ট্রোক করলো 60-70 বছর বয়সের, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে তাকে তো আপনাকে টয়লেট করাতে হয়, আপনাকে তাকে নিয়ে বাথরুমে যাওয়া লাগে, তাকে খাওয়াইয়া দেওয়া লাগে, তাকে নিয়ে আপনাকে ড্রেস পরে দিতে হয়। যখন আপনি পুনর্বাসন ট্রিটমেন্ট করবেন, রিহ্যাবিলিট করবেন, সে তো নিজের টয়লেট নিজে করতে পারবে, সে তো আপনার উপর ডিপেন্ডেন্ট হবে না, খাবার খাওয়াই দিতে হবে না, নিজের খাবার নিজে খেতে পারবে। তাহলে কি এটা চিকিৎসা না? জি, অবশ্যই বিশাল একটা ব্যাপার। সেটি তো আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি বললেন যে আমাদের দেশের রোগীরা আসলে এভাবে ডিপিআরসি যেমন উন্নত চিকিৎসা প্রদান করে থাকে, সেই প্রসঙ্গ ধরে আসলে জানতে চাই যে প্রবাসীদের তো আসলে সেই ফ্যাসিলিটিসটা থাকে না, তারা আসলে ঠিক কতদিনের জন্য, তাদের উপরও তো আসলে পরিবারের সদস্যরা নির্ভরশীল হয়ে থাকে, আমাদের রেমিটেন্স যোদ্ধা যেটি আপনি শুরুতে বললেন, তারা ঠিক আসলে কতদিনের ট্রিটমেন্ট নিলে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে? জি, তাদের ব্যাপারে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে ট্রিটমেন্ট তো আমরা দিব যদি আমাদের কাছে আসে বা আসার একটা ইস্যু তৈরি যদি সম্ভব হয় তাদের। কিন্তু তাদের যে প্রবলেমগুলো হচ্ছে আমি বলি, ধরেন সে প্রবাসে আছে, স্ট্রোক করলো, হয়তো যে কোম্পানিতে আছে তারা হয়তো তাকে ম্যানেজমেন্ট করলো, করে এই রুগীটার তো প্যারালাইসিস, পক্ষাঘাতগ্রস্ত, তারা রুগী বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এখন বাংলাদেশে আসার পর যে প্রবলেমটা হচ্ছে, এই রেমিটেন্স যোদ্ধা আপনাকে ইতিপূর্বে দেশকে টাকা দিল, পরিবারকে টাকা দিল, দেশে আসার পর তার যে টাকার আর অস্তিত্ব থাকে না, মানে সে চিকিৎসা নেওয়ার জন্য ইকোনমিক্যালি আর কোনো সে মানে কারো কাছে সে কোনো হেল্প পায় না। এইখানে আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রবলেমটা হচ্ছে সেটা, আমরা ট্রিটমেন্ট দিব। ধরেন আমরা ডিপিআরসি যে প্রাইভেট অর্গানাইজেশন, আপনি সরকারি জায়গাও গেলেও তো আপনাকে ইনভেস্ট করতে হবে, টাকা পয়সা কিছু হলেও তো লাগবে, তাকে নিয়ে তো মুভ করতে হবে, আর সব জায়গায় কিন্তু আপনার ট্রিটমেন্ট অ্যাভেলেবেল না। এইখানে সমস্যাটা হয় যে তারা আসার পরে তাকে যে আপনি ট্রিটমেন্ট দিবেন, পরিবারের বাকি সদস্যরা তখন তাকে হেল্প করে না। সে হয়তো বিদেশ থেকে টাকা পাঠালো, এই টাকাটা তারা বিভিন্ন কাজে খরচ করে ফেলে, তার জন্য উপার্জিত যে একটা চিকিৎসা ব্যয় এটা তারা রাখে না। তো আমার মনে হয় আমাদের এই দিকে অ্যাড্রেস করতে হবে। যদি প্রবাসীরা ওই দেশে তার কোম্পানি ফ্রি অফ কস্টে ইকোনমিক্যালি যদি তারা ইন্স্যুরেন্স থাকে, পুনর্বাসন করে, আমার মনে হয় প্রবাসীরা আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, তারা যেন ট্রিটমেন্টটা ওখানেই করে। অনেক সময় কোম্পানি পাঠিয়ে দেয় বা প্রবাসী নিজ থেকে মনে করে দেশে আসলে মনে হয় ভালো হবে, কিন্তু সে আর্থিকভাবে এই সাপোর্টটা দেশে আসে পায় না। একটা স্ট্রোক রোগী আপনাকে পুনর্বাসন করতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এই 1.5 থেকে 2 মাস সময় যদি একেবারে সর্বনিম্ন আপনি একটা হাসপাতালে খরচ 2-3 লাখ টাকা লাগবে সর্বনিম্ন। সো এই খরচটা তো তার হাতে তখন আর থাকে না। আমাদের মনে আমাদের এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, প্রবাসীদেরও সচেতন হতে হবে তার হেলথের জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। সে যেমন বাড়ি গাড়ি করে খরচ করে ফ্যামিলির, তদ্রূপ তার হেলথের জন্য আলাদা একটা ফান্ড তাকে রেডি রাখতে হবে, কারণ আসার পরে আর সে এটা পাবে না, তখন রুগীগুলা আসলে ইমপ্রুভ হয় না। কিন্তু যদি রুগী ট্রিটমেন্ট দেয়, প্রতিটা রুগী কিন্তু অনেক রুগী আমার এখান থেকে ব্যাক করেছে, কাজে ফিরে গিয়েছে। আমি বহু আমাদের বিভিন্ন এম্বাসিতেও জব করে এরকম রুগী, কারণ তাদের ইকোনমিক্যালি তারা সলভেন্ট, তারা হয়তো আবার ব্যাক করে যাচ্ছে বা ভালো জব তারা করে তারা আবার ফিরে যাচ্ছে কাজে। কিন্তু অনেকের আর্থিক সমস্যাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা প্রাইভেট অর্গানাইজেশন তাদেরকে কতদিন সাপোর্ট দিতে পারবো? আচ্ছা, জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানতে চাইবো। আমাদের দর্শকরাও এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলোতেও আমরা আসবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে ডিপিআরসি। জি, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেক প্রসঙ্গে কথা বলছিলাম এবং বলছিলাম যে আমাদের দর্শকরাও আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতে চান। সেরকমই একজন আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। স্যার, আমি দুবাই থাকি, আমার গ্রামের বাড়ি নরসিংদী। আমার বাবার বয়স 70+। গত 3 মাস আগে স্ট্রোক করেছেন। ডাক্তার ফিজিওথেরাপি সাজেস্ট করেছেন। কোন জায়গায় গেলে আমি সঠিক চিকিৎসা পাবো? হ্যাঁ, স্ট্রোক পরবর্তী আসলে রিহ্যাবিলিটেশন মূল ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি, পুনর্বাসন ট্রিটমেন্ট। তো স্ট্রোকের ক্ষেত্রে যেটা আমি বলবো যে এই রুগীগুলা যদি নিয়মিত মনিটরিং করে, আমরা যদি একটু নার্সিং ঠিকমতো করি, বাসায় হোক বা আমরা সেন্টার আসলে তো আমরা করি, কিন্তু বাসায় যদি তাদেরকে একটু মনিটরিং করা হয়, তাদের রিকারেন্ট স্ট্রোক না হয়, ধরেন পুনঃ স্ট্রোক, ব্লাড প্রেশার মনিটর করা হয়, ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখা হয়, হার্টের কোনো ইস্যুস থাকলে সেটা ট্রিটমেন্ট দেওয়া হয়, ঠিকমতো ওষুধগুলো খাওয়ানো হয়, তাকে মানসিক সাপোর্ট দেওয়া হয়। আমাদের 75 না 100 বছর বয়সে মানুষ কর্মক্ষম থাকতে পারে। তো ওনার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু উনি বাইরে আছেন, ওনার বাবা অসুস্থ, উনি আমাদের ডিপিআরসিতে আমরা এই কাজ করি, স্ট্রোক রিহ্যাবিলিটেশন এবং স্ট্রোকজনিত শারীরিক যে কোনো অক্ষমতা বা প্যারালাইসিস, এনি টাইপ অফ, ইনশাল্লাহ আমাদের ডিপিআরসির দরজা খোলা এবং আমাদের এই বিষয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে এবং আমাদের এখান থেকে প্রচুর রোগী পুনর্বাসিত হয়ে আবার ফিরে গিয়েছে। আপনি যেটা বললেন সেটা অত্যন্ত আশার একটি কথা যে আমরা 100 বছরও আসলে কর্মক্ষম থাকতে পারি যদি আমরা সঠিক নিয়মে আসলে জীবনযাপন করে থাকি। আরও একজন দর্শক আছেন, তিনি বলেছেন, আমি মালদ্বীপ থেকে স্যার 6 বছর যাবৎ ডান পায়ের রানের হাড্ডির মধ্যে অনেক ব্যথা পাচ্ছি। দেশে গিয়ে অর্থোপেডিক নিউরোলজিস্ট ডাক্তার দ্বারা চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না। আপনাদের কাছে চিকিৎসা কি আছে? তাহলে দেশে আসবো। হ্যাঁ, মালদ্বীপে আমাদের একটা বিশাল অংশ ফরেনার মানে প্রবাসীরা থাকে এবং আমার মনে হয় মালদ্বীপটাও বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত। মানে ওই দেশটা আসলে চলে আমাদের প্রবাসী শ্রমিক এবং প্রবাসীরা গিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছে। তো তারাও কিন্তু ওখানে প্রবলেম, এবং দ্বীপ দেশ তো ওখানে অ্যাভেলেবেল ডাক্তার নাই এবং যেটা হচ্ছে তারা একই রকম কাজ করছে। যে বলছে যে উনি রানের বা উরুতে যে প্রবলেমটা, এটা হচ্ছে কাজের প্রবলেম। এটা আমরা প্রায় রুগীরা আসে, ধরেন একই রকম স্ট্রেসফুল কাজ যখন আপনি করবেন সারাক্ষণ, আমরা বলি রিকভারি খুব ইম্পর্টেন্ট। রিকভারিটা কীরকম, ধরেন আপনি সারাদিন বসে বসে কাজ করছেন, এই কাজটা তো আপনি প্রতিদিন করছেন, প্রায় সপ্তাহে 6 দিন এবং 12 ঘন্টা 8 ঘন্টা। এটার একটা রিকভারি দরকার। রিকভারিটা হবে কিভাবে, আপনি যে কাজটা স্ট্রেস করতেছেন, মাসেল পেইন হচ্ছে, জোড়ার উপরে প্রেশার পড়তেছে, সেটা যদি আপনি রিভার্স করতে যান, আপনাকে একটা অ্যারোবিক্স এক্সারসাইজে যেতে হবে। অ্যারোবিক্স মানে কি, সাঁতার কাটা, জগিং, হাঁটা, সাইক্লিং। তাহলে হচ্ছে মাসেলগুলা ব্যালেন্স হবে, মাসেলগুলার আপনার আমরা বলি মাসেলের ইলাস্টিসিটি মেনটেন হবে, সার্কুলেশন বাড়বে, জয়েন্ট রেঞ্জ অফ মোশন মেনটেন হবে। তখন কিন্তু অনেকাংশেই আপনার এই ব্যথা বেদনা রিকভারিগুলো চলে আসবে। তো উনি যেহেতু মালদ্বীপ থাকে, ওখানে প্রচুর পানির দেশ, উনি সাঁতার কাটতে পারে নিয়মিত, এটা কিন্তু অনেকাংশেই কমে আসবে এই সমস্যাগুলা। এবং যদি ভালো না হয় তাহলে আমাদের বাংলাদেশে আসতে পারে, ইনশাল্লাহ আমরা ওনাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। জি, আমরা এবার জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আপনার সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। আপনাদের ধন্যবাদ। আমার লেখা ব্যথা ও শারীরিক এই জাতীয় ব্যথা বেদনার উপর একটা বই আছে এবং সম্পূর্ণ বাংলায়। এটা আমি একটু দেখাই দর্শকদেরকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটা আমাদের 2য় সংস্করণ আমরা লিখেছি এবং আমাদের ডিপিআরসিতে এই বইটা অ্যাভেলেবেল। আমরা বইমেলাও মাঝে মাঝে দেই, যদি আগামী বইমেলা আমরা সম্ভব হয় ওখানে দিব। কিন্তু যেহেতু সবসময় রুগীরা পেতে চায়, আমাদের ডিপিআরসিতে যোগাযোগ করে বা ডিপিআরসিতে কাউকে পাঠালে বইটা নিতে পারে। এখানে আমাদের প্রবাসীদের যে কোনো কী ইনজুরিগুলো হয় আমরা কমনলি লিখেছি এবং সাবধানতা কি করা উচিত, খাবার কি খাওয়া উচিত। এবং বইটা আসলে খুব ইম্পর্টেন্ট। কি জন্য, আপনি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যদি আমরা জানি যে আমার
প্যারালাইসিস কি কারণে হয়, আমরা যদি কারণগুলো আগে থেকে ম্যানেজ করতে পারি, ইনজুরি বা ব্যথা কেন হয় সেটা যদি আমরা ম্যানেজ করতে পারি, আমরা এখানে ছবি সহ বিভিন্ন রোগগুলা বর্ণনা দিয়েছি এবং চিকিৎসাটাও কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে সেখানে বর্ণনা দেওয়া আছে। তো দর্শকরা ইচ্ছা করলে এটা ডিপিআরসি থেকে এই বইটা, আমার লেখা বইটা নিতে পারে। জি, আমরা আবারও প্রসঙ্গে ফিরে আসছি। এবার জানতে চাইবো যে এই যে প্যারালাইসিস হলে আপনাদের কাছ থেকে রোগীরা চিকিৎসা নিয়ে থাকছেন, সেই চিকিৎসার আসলে কতদিন তারা নিতে হবে বা কতদিন নিলে তারা সুস্থ হবেন, সেরকম কি কোনো টাইম লিমিট আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে স্ট্রোক বা প্যারালাইসিস বা যে কোনো কারণেই হোক, প্যারালাইসিস তো আমরা এর আগে কয়েকটা পর্বে আমরা করেছি, যে এমএনডি, মোটর নিউরন ডিজিজ, তারপর হচ্ছে মাসেল ডিজিজ, ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, লটস অফ কজ আছে, বা জন্মগত প্যারালাইসিস নিয়ে রোগী জন্মাতে পারে, যেমন সিপি বাচ্চা এটা হতে পারে। ইট ডিপেন্ডস আপন যে হঠাৎ করে প্যারালাইসিস হলে এটা কেন হলো, সে কেনের উপর নির্ভর করে আপনাকে ট্রিটমেন্ট প্রটোকলটা তৈরি করতে হয়। এইটার মূল ট্রিটমেন্ট প্রটোকল হচ্ছে, একটা প্রাইমারি হচ্ছে আপনাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, মেডিকেল যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেটা আপনাকে দিতে হবে। আফটার দ্যাট বাকি ট্রিটমেন্ট, মানে 10% ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যদি রুগী বেঁচে থাকে 90% হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। এই 90% আপনার অ্যাট দ্য ডে অফ প্যারালাইসিস, যেদিনই আপনি সে পক্ষাঘাতগ্রস্ত হলো, সেটা স্ট্রোক করে হলো বা রোড অ্যাক্সিডেন্ট হলো, যা কিছু হলো, ওই দিন থেকে আপনাকে ট্রিটমেন্ট প্রটোকলটা তৈরি করতে হবে। এক এক সময় এক এক টাইপের আপনার পুনর্বাসন বা ফিজিওথেরাপি হয়ে থাকে। অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ভুল ধারণা, অনেকের ধারণা যে ফিজিওথেরাপি মানে হচ্ছে এক্সারসাইজ করা, অনেকে মনে করে ফিজিওথেরাপি মানে দোকানে গিয়ে হিট দেওয়া, অনেকে মনে করে এটা একটা ম্যাসাজ। একেবারে ভ্রান্ত ধারণা। এটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং এটা আলাদা স্বতন্ত্র। আপনার যেমন অন্যান্য মেডিকেল সায়েন্স আছে, যেমন হোমিওপ্যাথি আলাদা, ইউনানি চিকিৎসা শাস্ত্র আলাদা, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র আলাদা, ডেন্টাল চিকিৎসা শাস্ত্র আলাদা, এবং আমেরিকাতে আলাদা আছে, যেমন পোডিয়াট্রিস্ট আলাদা চিকিৎসা পদ্ধতি, পড়ালেখাই আলাদা, কাইরোপ্র্যাক্টর আলাদা পদ্ধতি, হ্যাঁ, সো অর্থোটিস্ট আলাদা পদ্ধতি, মানে চিকিৎসা পদ্ধতি, এই ফিজিওথেরাপি আলাদা ডিগ্রি, এবং এটা স্বাধীন চিকিৎসা পেশা, এবং এটার একেবারে ব্যাচেলার ডিগ্রি আছে, হায়ার এডুকেশন, পিএইচডি সব লেভেলের চিকিৎসা আছে। তো এইটা চিকিৎসা নিতে হবে এই জাতীয় চিকিৎসকের কাছ থেকে, এবং এইটার এক এক ক্ষেত্রে এক এক রকম। যেমন যদি আমি স্ট্রোকের কথা বলি, স্ট্রোকটা প্রাইমারিলি আমরা দুইটা টাইপের হয়, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা ইসকেমিক। রোগী আইসিইউতে থাকে অনেক সময়, বা পোস্ট মানে আপনার ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকে, বা ইমার্জেন্সি যে কোনো জায়গায় থাকতে পারে। সেখানে একরকম থেরাপি হবে, কারণ রোগীর মাসেল থাকবে তখন ফ্লাসিড, তার রেসপিরেশনে প্রবলেম থাকতে পারে, ভাইটালস প্রবলেম থাকতে পারে, এগুলো আমরা মেনটেন করা। আফটার দ্যাট 1 মাস 2 মাস পরে আস্তে আস্তে স্পেসিফিসিটি ডেভেলপ করে, তখন কিন্তু ফিজিওথেরাপি চেঞ্জ হয়ে যাবে। তারপরে পুনর্বাসনের ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন অর্থোসিসের প্রয়োজন হতে পারে, বিভিন্ন ডিভাইসের প্রয়োজন হতে পারে, ইলেকট্রোথেরাপির প্রয়োজন হতে পারে, ট্রিটমেন্ট প্রটোকল ভিন্ন হয়ে যাবে। সো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসক ছাড়া রিহ্যাবিলিটেশন সম্ভব না। তো এই ক্ষেত্রে রোগীদেরকে বুঝতে হবে যে এবং কোথায় যেতে হবে। এটা রুগী টু রুগী ভেরি করে, কারো 15-20 দিন ইমপ্রুভ হয়ে যায়, কেউ হয়তো 1-2 মাস লাগে। এখন রুগী যদি আপনার রিহ্যাবিলিটেশনে আসলোই অনেক মাস পর, বছর খানেক পর, 2-3 বছর পর, তখন হয়তো 100% না হোক, তখনও ইমপ্রুভ হবে, তখন আবার মাস বেশি লাগবে। কারণ যে কোনো ডিসেবিলিটি, আপনি যে কোনো কিছুই, মানুষের শরীর নট অনলি, আপনি যে কোনো জিনিসে যখন ফেলে রাখবেন সেটা তো আর আগের অবস্থায় থাকবে না, আস্তে আস্তে নষ্টর দিকে যাবে। মানুষের শরীরটাও একটা এরকম একটা মেশিন, যন্ত্র। এই যন্ত্র আপনি যদি ফেলে রাখেন তাহলে একরকম হবে, আর আপনি যদি আফটার ডিজিজ ডিসঅর্ডার প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন, তখন থেকে যদি আপনি পুনর্বাসন শুরু করেন, তাহলে আপনি একটা এক্সিলেন্ট আপনার জীবন পাবেন, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন। আর প্যারালাইসিসের যেটা হচ্ছে রিস্ক হচ্ছে রিকারেন্ট হয়, এটা হচ্ছে প্রবলেম। ধরেন আপনি রিহ্যাব করলেন, রুগীটা অনেকাংশে ইমপ্রুভ হলো, সে কথা বলছে, হাঁটা চলাফেরা করছে, সব কাজ করছে, হুট করে তার প্রেশার বেড়ে গিয়ে আবার রিকারেন্ট স্ট্রোক করলো, তখন কিন্তু আবার খারাপ হয়ে যায়। এবং রিকারেন্ট যখন হয় তখন কিন্তু আপনার রিহ্যাবিলিটেশন আর করা অনেক ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। ওটাও একটা ইম্পর্টেন্ট, এটাও রিহ্যাবিলিটেশনের একটা অংশ, যেন রিকারেন্ট না হয়, বারবার না হয়। যে কোনো রোগের ক্ষেত্রেই আসলে আর্লি ডায়াগনোসিস যেরকম ইম্পর্টেন্ট, এইসব প্যারালাইসিসের ক্ষেত্রেও আসলে রোগী যত তাড়াতাড়ি আসবে সে তত তাড়াতাড়ি আসলে আরোগ্য লাভ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের এই সম্পর্কে বিষয়ে কিছুটা উপকার হয়ে থাকে, আমাদের অনুষ্ঠানের সার্থকতা ফুটে উঠবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।